নমস্কার, শুভ সন্ধ্যা। সাহিত্যের প্রাঙ্গণে, সংস্কৃতির অঙ্গনে গ্রুপের ফেসবুকের অনুষ্ঠানে আজকে আমি পাপড়ি দাস আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমেই সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমার ফেসবুকে লাইভে থাকার কথা ছিল। স্বপন ঘোষ দাদা আমাকে আমন্ত্রণ করেছিলেন। যখন আমন্ত্রণটা পেয়েছিলাম তখন এক ভীষণ ভালো লাগা কাজ করেছিল। আসলে আমরা তো সংস্কৃতির মধ্যে থাকতেই ভালোবাসি। তো এই অনুষ্ঠানটা আমন্ত্রণ পেয়ে আমার ভীষণই ভালো লাগছিল যে আমি একগুচ্ছ শ্রুতি নাটক নিয়ে আপনাদের সামনে আসব। কিন্তু আমার বিশেষ অসুবিধা থাকায় আমি আজকে ফেসবুক লাইভে আসতে পারিনি। এজন্য আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দুঃখিত। পরবর্তীতে আমি আপনাদের ফেসবুক লাইভে থাকবো, এই কথা আমি দিচ্ছি। আমার আজকের নিবেদনে কয়েকটি ভিন্ন স্বাদের শ্রুতি নাটক। পৃথিবীর সব দেশেই সৈনিকরা তাদের নিজের নিজের দেশের জন্য আত্মত্যাগ করে, প্রাণ উৎসর্গ করে। তেমনি একটি নাটক অর্পণ। নাটককার শ্রীমতী বনানী মুখোপাধ্যায়। নাটকে একটি চরিত্র অর্পণের মা শ্রীমতী রায়চৌধুরী। নাটক অর্পণ। হ্যালো, হ্যাঁ কে? ও রিঙ্কি, তুই এখনো আসছিস না কেন? একটু তাড়াতাড়ি আয় মা। না না, এখনো আসেনি। আচ্ছা, ওকে, বাই। বাবা, এখনো তো কেউ এলো না। কখন যে সব আসবে। সবিতা, সবিতা, বাগানের চেয়ারগুলো এখনো ঠিক করে সাজানো হয়নি? তাড়াতাড়ি কর। দিবাকর, গেটের সামনে যদি কিছু থাকে সরিয়ে একদম পরিষ্কার করে রাখো। একটা কথা কতবার করে যে এদের বলতে হয়, আর পারি না। কাল সকাল থেকেই আমার দুটো চোখেরই পাতা নাচছিল। আবার ঘুম থেকে উঠেই দুশালিক দেখেছি। তখনই বুঝতে পেরেছি কিছু খবর আসবেই। বেলা 10টায় খবর পেলাম আজ তিনি আসছেন। 1 বছর পর আজ তিনি আসছেন। সরি, তিনি কে তাই তো বলিনি। তিনি মানে শ্রীমান অর্পণ রায়চৌধুরী, ওরফে তাতান বাবু। আমার ছেলে, আমার একমাত্র সন্তান। আজ তিনি ফিরবেন কলকাতায়। আমার তো মাথায় হাত। এক্ষুনি চারিদিক পরিষ্কার করতে হবে। এদিক গোছাও, ওদিক গোছাও, সব একদম ফিটফাট নিট ক্লিন চাই। এটাই ভালোবাসে ও। ও মানে তাতান, আমার ছেলে। পাগল একটা। কিন্তু একটু আগে আগে জানাবি তো। চিরদিন একরকম থেকে গেলি, সব সময় একরকম। সত্যি ভীষণ চাপা ছেলে আমার তাতান। কিচ্ছুটি বলবে না মুখ ফুটে। ছোটবেলায় স্কুল থেকে যদি মারামারি করে আসতো তাহলেও কিচ্ছু টের পেতাম না। পরের দিন দেখতাম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। জিজ্ঞেস করলে বলতো, কই কিছু হয়নি তো। আরেকবার, কোন ক্লাসে পড়ে যেন তখন, বোধহয় 10। বেলা 4টে স্কুল ছুটি, ফিরল রাত 8টায়। ততক্ষণে আমার অবস্থা কাহিল। ওকে দেখে আমি তো চমকে উঠেছি। চোখ দুটো টকটকে লাল, মুখটা ফোলা, টোটালি উদ্ভ্রান্ত চেহারা। আমার তো ভয় লেগে গিয়েছিল। জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? উত্তরই দেয় না। তারপর হঠাৎ কাঁদতে কাঁদতে আমার গলা জড়িয়ে ধরে বলল, মা, মা তুমি মরে যাবে না তো? আমার যে বাবাও নেই। অনেক কষ্টে কান্না থামিয়ে জানতে পারি ওর ছোট্টবেলার বন্ধু রিঙ্কি, ওই একটু আগে যার ফোন এসেছিল, তারই মা মারা গেছেন ওই দিন। বাবা তো আগেই চলে গেছেন। রিঙ্কি একেবারে একা। ছেলে তো কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। শেষকালে ওর গায়ে মাথায় হাত বুলিয়ে বলি, না রে বাবা, আমি মরবো না, কিছুতেই না। আমি তোকে ছেড়ে কখনো যাব না। আমার সেই তাতান,
সেই পাগল ছেলেটা আজ আসছে 1 বছর পর। আচ্ছা, কাল থেকে যে অতগুলো ফোন এলো, সবাই তো বললো আসবে, কই রিঙ্কিটাই বা কেন এত দেরি করছে বুঝতে পারছি না। একটু তাড়াতাড়ি করে চলে আসবে। আমার এই ছেলেটাকে নিয়ে হয়েছে মহা বিপদ। কোনো কথা ঠিক সময়ে জানাবে না। আজকে যে আসবি তা তো একটু আগে আগে জানাবি তুই। একবার একটা কাণ্ড ঘটেছিল। বছর 2 আগে একদিন ডাইনিং টেবিলে আমার মুখোমুখি বসে আছে তাতান। বুঝতে পারছি একটা কিছু বলতে চায়। একবার আর চোখে দেখছে আমাকে, আবার মুখ নামিয়ে নিচ্ছে, আবার দেখছে, আবার মুখ নামিয়ে নিচ্ছে। বললাম, নামটা বলতে সাহস হচ্ছে না তাতান? ও চমকে উঠে আমার দিকে তাকালো, আর তারপরেই খুব লজ্জা পেয়ে মুখটা নামিয়ে নিল। আমি উঠে গিয়ে ওর কাঁধে হাত রেখে বললাম, রিঙ্কির কাকা কাকিমাকে বলবি আমার কাছে আসতে। ও হাঁ করে আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি ধমক দিয়ে বলি, আমি তো ছেলের মা, আমি যাবো নাকি ওদের বাড়ি? বলা মাত্রই দুদ্দার করে ছুটতে পালিয়ে গেল আমার সামনে থেকে। পালালে কি হবে, আমি তো সব জানি। আমি তো জানি যে রিঙ্কি আসবে এই বাড়ির বউ হয়ে। আমি তো ভীষণ ভালোবাসি ওকে। তাতান রে, তুই মুখ ফুটে আমায় বলবি, আর তবে আমি বুঝবো আমি তোর মা না। কিন্তু এত কথা বলবো কাকে? সে তো পালিয়েছে আমার সামনে থেকে, একেবারে নিজের ঘরে দরজা বন্ধ। এইরকম চাপা আমার ছেলে, এতটাই চাপা যে আজ আসবার কথাটাও একবার জানায়নি আগে। শুধু একদিন, যেদিন ও ডিসিশন নিয়েছিল, যেদিন ও মনে মনে প্রিপেয়ার্ড হয়েছিল, সেই দিন, সেই প্রথমবার মুখ ফুটে বলেছিল ওর মনের কথা। আমি ছিলাম ঠাকুর ঘরে, আরতি করছিলাম। হঠাৎ মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে দেখি স্বয়ং তাতান বাবু। জুতোটা খুলে আস্তে আস্তে এসে আমার পাশে বসে পড়লো চুপটি করে। আমি আরতি সেরে প্রণাম করে উঠেই দেখি অবাক কাণ্ড, শ্রীমান তাতান চোখ বুঁজে 2 হাত জোড় করে ঠাকুরের সামনে বসে আছেন। বুঝলাম নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার। তা না হলে শ্রীমান অর্পণ রায়চৌধুরী তো সচরাচর ঠাকুর ঘরে ঢোকেন না। শুধু উনি কেন, ওনার বাবাও তাই ছিলেন। ঠাকুর ঘরের ধারে কাছেও আসতেন না কোনোদিন। দুর্গাপূজার সময় ঠাকুর দেখতে গিয়ে যদি বলতাম, হ্যাঁ গো একটু হাত জোর করে নমস্কারটা সেরে ফেলো, তক্ষুনি একটু চোখ বুজে প্রণামটা সেরে নিতেন। তা ওই বাবারই ছেলে তো, তিনিও তাই। ঠাকুর প্রণাম করাটা যেন এক ঝকমারির ব্যাপার। তাই সেই তাতান বাবু যখন স্বইচ্ছায় ঠাকুর ঘরে এসেছেন, হাত জোর করে বসেও আছেন, তখন সেটা চিন্তার কারণ তো বটেই। আমি কিছু জিজ্ঞেস করবার আগে শুনলাম সেই অবিশ্বাস্য কথা, মা আমি এয়ারফোর্স জয়েন করছি পরশু। উঠতে গিয়েও বসে পড়লাম আমি। কিছু বোঝবার আগেই বলল, তুমি তো কখনো আমাকে না বলনি মা, এখনো বলো না, প্লিজ প্লিজ মা। না, আমি না বলিনি। আমি যে ভীষণ ভালো মা, বেস্ট মা, স্মার্টেস্ট মা, আমার তো না বলা সাজে না। তাই আমার আর না বলা হলো না। ওরা 4 বন্ধু একসঙ্গে ট্রেনিং এ চলে গেল। আমি একা হয়ে গেলাম, কমপ্লিটলি একা। অবশ্য রিঙ্কি এসে মাঝে মাঝে থাকে আমার কাছে। ওদের বিয়ে তো ঠিকই হয়ে আছে, শুধু বরেরই সময় হচ্ছে না। ফোনে তো রেডি। আচ্ছা, ফোনটা কি বাজলো? ও বাজেনি তাই না? আসলে কালকে ওর আসার খবরটা ফোনে পাওয়ার পর থেকেই সারাক্ষণই মনে হচ্ছে যেন ফোনটা বাজছে। কতবার যে এসে রিসিভার তুললাম, কিন্তু না, সেখানে শুধুই ডায়াল টোন। তবুও ওই ডায়াল টোনের মধ্য থেকেই শুনতে পাচ্ছি কে যেন বলেই চলেছে, উই আর কামিং ম্যাডাম, উই আর কামিং অ্যালং উইথ লেফটেন্যান্ট অর্পণ রায়চৌধুরী। প্লিজ ম্যাডাম, গেট ইউর সেলফ রেডি। Yes,
ইয়েস, আমি তো রেডিই আছি। আই এম রেডি। আমার তাতানকে রিসিভ করবার জন্য আমি সব সময় রেডি, অলওয়েজ রেডি। একটা গাড়ির আওয়াজ হলো কি? ওরা এলে বাগানেই বসবে, ওখানে এই জায়গাটা বড়, অনেকটা স্পেসও আছে। কিন্তু কিন্তু আমি কেন স্থির হয়ে বসতে পারছি না? কেন কেন আমার বুকের ভেতরে অবিশ্রান্ত প্লেনের আওয়াজ শুনছি? কেন কেন শুনছি? তোমাদের একটা রিকোয়েস্ট করব, যখন যখন তাতান আসবে তখন তোমরা আমার সঙ্গে যাবে ওই বাগানটায়। আসলে ওই কজন লোক তো, ওরা কি পারবে অত বড় কফিনটাকে তুলে আনতে? পারবে? হ্যাঁ, ওর ভেতরে শুয়ে আছে আমার তাতান। কারগিল থেকে সোজা কলকাতায় এসেছে আমার সঙ্গে দেখা করতে, কফিনে শুয়ে। তাতান খুব লম্বা চড়া তো, তাই কফিনটাও বড়। তাই তোমরাও একটু হাত লাগিও, কেমন? প্লিজ আস্তে আস্তে নামাবে, যেন লেগে না যায়। আরেকটা কথা, ওকে যেন তোমরা বলো না আমি কেঁদেছি। আমি তো ভাবছি কাঁদবো না, কিন্তু পারছি না তো, পারছি না তো। তাতান আমার চোখে জল সহ্য করতে পারে না। আমার চোখে জল মানে ওর চোখেও জল। ছোটবেলায় আমায় কাঁদতে দেখলে ওর ছোট্ট ছোট্ট হাতে আমার চোখ মুছিয়ে দিয়ে বলতো, মা কাঁদবে না, মা কাঁদবে না। তাহলে তাতানও কাঁদবে। না না তাতান, আমি কাঁদবো না, একদম কাঁদবো না। আমি কাঁদলে যে তুইও কাঁদবি। তোর কান্না তো আমি কোনোদিন দেখতে পারি না বাবা। তাছাড়া আমি তো দিয়ে দিয়েছি আমার তাতানকে, অর্পণ রায় চৌধুরীকে অর্পণ করে দিয়েছে তার মা। তাকে যে কাঁদতে নেই, তাই সে কাঁদবে না, কিছুতেই কাঁদবে না। হয়তো গাড়ির শব্দ। এসে গেছে ওরা, এসে গেছে ওরা। এবার এবার আমি দেখবো ওকে, এবার আমি দেখবো ওকে, দেখবো আমার তাতান বাবুকে 1 বছর পর। আমি কিন্তু কথা রেখেছি তাতান, আমি তোকে ছেড়ে যাইনি, তুই আমাকে ছেড়ে গেলি। এবার আমি কি করবো তাতান, কি করবো? একা একা। ওই ওরা ডাকছে, ওরা ডাকছে। ইয়েস ইয়েস, আই এম কামিং। তোমরা সবাই আমার সঙ্গে একটু এসো না গো, আমি যে একা যেতে পারছি না। আমায় একটু নিয়ে চলো না ওর কাছে, একটু নিয়ে চলো না গো তোমরা। ইয়েস ইয়েস অফিসার, আই এম কামিং, আই এম কামিং, আই এম কামিং। ভূতকে আমরা সবাই খুব ভয় পাই, আবার ভূতের গল্প পড়তেও ভালোবাসি। তো একটি ভূতের নাটক হঠাৎই লিখে ফেলেছিলাম চাপে পড়ে। 2টি ভূতকে নিয়ে এই নাটক, ন্যাড়া আর গ্যাড়া। তো সেই নাটকটি আমি করবার চেষ্টা করছি। এত ঠ্যাং নাচাচ্ছিস কেন রে? একটু চুপ করে বসতে পারিস না? আম্বে গাড়া, চুপ যা, তাহলে বকর বকর। আরে বাপু, বলছি কি আর সাদে, ডালটা নরম, কিরকম দুলছে দেখছিস না?
ভেঙে পড়লে দুজনেরই কোমরের হাড় ভাঙবে। শরীরে থাকার মধ্যে আছে তো কটা মাত্র হাড়, তাও যদি ভাঙে আর করে খেতে হবে না। আব্বে গাড়া, সেই থেকে বহুত ফটর 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 করছিস। হ্যাঁ চুপ যা, নয় কোথায় যা। গাছের মগ ডালে বসে কোথায় চারদিকে নজর রাখবি, হাতে মাছ ঝুলিয়ে কেউ আসছে কিনা, তা নয় তো শরীর নাচাচ্ছে, মুখ নাচাচ্ছে। ভাল লাগে না আর, ভূতের জীবনটাই আমার নষ্ট হয়ে গেল। আবে চটছিস কেন গাড়া? আমাদের এই জীবনে আর আজ এটা কি বলতো, কোনো আনন্দ নেই। সত্যি ভাল লাগে না। সত্যি রে নারা, যখন মানুষ ছিলাম কত আনন্দ ছিল। ঘরে চাল থাকতো না, কিন্তু উপসী বউয়ের মুখের হাসিতে সব সময় থাকতো। সারাদিন মাঠে খেটে খুটে এসে ওই হাসি মুখ দেখে মন ভালো হয়ে যেত। তুই সত্যি ভাগ্যবান রে গাড়া। আর আমার কপালটা দেখ, ভালোবাসলাম এমন মেয়ে ছেলেটা যার নাকি 5টা প্রেমিক। জানতে পেরে দিলুম মাথা ডাস আর এক ঘাও, ব্যাস তাতেই কুপকার। আর তারপর বাপরে বাপ, কি রক্ত কি রক্ত। রক্ত দেখে ভয় পেয়ে সেই যে দৌড় লাগালুম আর থামলুম ট্রেনের ধাক্কাকে। লোকজন অবশ্যই হাসপাতালে নিয়ে গেছিল, কিন্তু লাভ কিছু হলো নি। তা তুই এখানে কে এলি কি করে রে, অমন ভালো মানুষ বউটাকে ছেড়ে? আর বলিস না, ওই আমফান না উমফুন কি যেন এক ঝড় এলো, আমাদের চলা ঘরটাকে উড়িয়ে নিয়ে গেল। চাষের ক্ষেতে জল ঢুকে গেল, সব ধান নষ্ট হয়ে গেল। কি খাবো, কোথায় থাকবো? বাঁধের ধারে গিয়ে উঠলাম। চারদিকে আমাদের মতো কত মানুষ। মাঝে মাঝে কারা যেন আসছে খাবার নিয়ে, সেসব খাবার আমাদের হাত পর্যন্ত পৌঁছচ্ছে কোথায়? উপসী বউটার দিকে তাকাতে পারি না। খিদের জ্বালায় ঠিক করলাম আত্মহত্যা করব, কিন্তু বউটার কি হবে? আমাকে ছেড়ে বাঁচবে কি করে? অনেক কষ্টে একটু দুধ জোগাড় করলাম, তার মধ্যে মিশিয়ে দিলাম খেতে ইঁদুর মারা বিষ। চকচকে চোখে ঢাক 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 করে খেলো সবটা দুধ, তারপর ঘুমিয়ে পড়লো। আর আমি বাঁধের জলে মারলাম 1 লাফ, আর তারপর এখানে। তা তোর বউটার কি হলো? দুজনেই তো একসঙ্গে মরেছিলি। বউটা মরলো না রে, জলে ভিজে বিষের বিষ বোধহয় কমে গিয়েছিল। 2 দিন ঘুমিয়ে থাকার পর 3 দিনের দিন উঠে বসলো। আর তারপর আমাকে পাশে না পেয়ে সে কি কান্না! আমার হার্টিসার বুকটা কেমন ব্যথা করতে লাগলো, চোখের কোটর পেটে জল বেরিয়ে আসতে চাইলো। থাকতে পারলাম না, পালিয়ে এলাম। এই শ্যাওড়া গাছের নিচে দিয়ে যাচ্ছিলাম, তো জোড়া পেয়ে লাথি খেয়ে মাথা ঘুরে পড়ে গেলাম। লাথি মারিনি রে গাড়া, মগ ডালে বসে পা নাচাচ্ছিল। ভূত হয়ে তার ধাক্কায় তুই হুমড়ি খেয়ে পড়লি। যাকে তারপর তোর ঘাড় ধরে উপরে তুলে একটু জল টল খাওয়াতে তুই চোখ চাইলি। আর তারপর থেকে আমরা দুজন একসাথে। কি হলো রে নারা? একটা বাচ্চা ছেলে এদিকে আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ তাতে কি, ওর হাতে তো কোনো মাছ নেই। তা বুঝতে নে, তবে একটু ভয় দেখাতে দোষ কি? সত্যি নারা, তুই পারিসও বটে, বাচ্চাদের ভয় দেখে কি পাস বলতো? লে হালুয়া, মনে হচ্ছে দেখে দানা পাওনার হিসেব করছিস। দেখ নারা, কেমন সুন্দর চাঁদ উঠেছে, এমন সুন্দর চাঁদনি রাতে চল আমরা গান গাই। ঠিক আছে, গান ধর। ওই আয়না কাছে গানটা ছোড়াটাকে একটু ভরকে দি। আয়না কাছে ঘুরে বেড়াবো গাছে গাছে, আয়না কাছে ঘুরে বেড়াবো গাছে গাছে, সবাই মিলে করবো নাচ, ধিতাং ধিতাং ধা, ধিতাং ধিতাং ধা। কারা যেন গান গাইছে মনে হচ্ছে। ওই ভূতর পাল্লায় পড়ে ডাঙ্গুলি খেলতে গিয়ে স্কুল থেকে ফিরতে সন্ধে হয়ে গেল। এখন এই শ্যাওড়া গাছের তলা দিয়ে যেতে হবে। শুনেছি এই গাছে নাকি 2টো ভূত বসে পা দোলায়। ও কি যে হবে এখন। আয়না কাছে ঘুরে বেড়াবো গাছে গাছে। উরি বাবারে, কি যে আয়না কাছে গান গাইছে। না, ভয় পেলে চলবে না। একবার বরং ভূত তাড়ানোর মন্ত্রটা বলে নি। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি? আয়না কাছে কাছে যাব কি করে?
আমি বাচ্চা ছেলে, এত উঁচু গাছে কি উঠতে পারি? তার চেয়ে বরং তোমরাই নেমে এসো, জমিয়ে ডাঙ্গুলি খেলা যাবে। হবে গাড়া, এ ছোড়া কি বলে রে? এবার ভয় দেখাতে গিয়ে তুই যে ভয় পাচ্ছিস। কি গো ভূত কাকুরা, একেবারে চুপ হয়ে গেলে যে? নেমে এসো, একদান হয়ে যাক। এই তো তোমাদের গাছের নিচে চলে এসেছি। হবে ছোড়া, বড় সাহস দেখাচ্ছিস যে? কি যে বলো ভূত কাকু, সাহস কোথায় দেখালাম? আমি তো তোমাদের সঙ্গে খেলতে চাইছি। কথা বলতে বলতে পিছন ফিরে হাঁটতে থাকি বরং। ছাড় না, বাচ্চাটাকে যেতে দে, বাড়িতে ওর মা চিন্তা করবে। চুপ যা গাড়া। হবে গাড়া, ছোড়াটা আমার পিছুয়ারা হাঁটছে কেন বল দেখিনি? তাই তো ভেবে দেখার বিষয়। অবে ছড়া, আমার পিছন পানে হাঁটছিস কেন? সামনে আয়, ভালো গল্প শোনাবো, টেনিদার গল্প, ঘনাদার গল্প। অনেকটা চলে এসেছি, এবার দি এক ছুট, একেবারে সোজা বাড়ি। অবে গাড়া, এই ছোড়া যে ছুট লাগালো, একেবারে ঘরে ঢুকে পড়লো। দেখ নেড়া, কেমন মায়ের কোলে বসে আছে বাচ্চাটা, স্বর্গীয় দৃশ্য। চল নেড়া, আমরা আমাদের গাছে ফিরে যাই। সত্যি রে গেড়া, দৃশ্যটা দেখে না চোখে জল আসতে চাইছে। নে গান ধর, দুজনে হাত ধরাধরি করে গান গাইতে গাইতে আমাদের গাছে যাই। মায়ের কোলে বসেছিলি, চাঁদের আলোয় গল্প বলি, খাবারের সময় করি নাচ, দিতাং দিতাং ধা, ধিতাং ধিতাং ধা, ধিতাং ধিতাং ধা, ধিতাং ধিতাং ধা। নাটক ভদ্রলোকের মা, নাটককার শ্রীমতী বনানী মুখোপাধ্যায়। নাটকটিতে একটি চরিত্র গোলাপী। আমাদের দেশে অনেক মেয়েরাই মা ডাক শুনতে পায় না, আর তার জন্য তাদের জীবন নষ্ট হয়ে যায়। তেমনি একটি চরিত্র গোলাপী। এরে বাবা, ঘরটার কি অবস্থা করে গেছে গো। আরে বাবা থাকিস তো তুই একা একা, তুই এত নোংরা কি করে করিস রে? জানিস মাসির কাছে চাবি দেয়া আছে, যখন হোক এসে পরিষ্কার করে দেবে, ভাব নাকি? এ সব ওলট পালট করে গেছে গো। আরে বাবা, আমিও তো বুড়ো হয়েছি, আমার কষ্ট হয় না? জ্বালাতন আমার ছাড়বেও না, আবার যন্ত্রণাও দেবে। দাঁড়া বাবা, আগে একটু পান মুখে দিই, তারপর কাজ করব। তোর সামনে তোমার পান খাওয়া চলবে নি, কেউনি মাসি ক্যান্সার হবে। তাইলে তাইলে তুই অত সিগারেট খাস কেন রে? তোর টিপি হবে না? কত বারণ করেছি, মোটে শোনেই না। দাঁড়া বাপু, আগে বিছানাটা ঠিক করি। উফ, ও এত নোংরা কি করে করিস রে? দিনের বেলায় তো আপিসে খাস, আর রাত্রিরের খাবার হোটেল থেকে আসে, রান্নার তো পার্টি নাই। অবশ্যই একটা স্টোভ আছে, তাতে চা কইরে আমি গরম ফেলাসে ঢেলে রেখে যাই, ডিম সেদ্ধ করে রাখি, ওটাও সকালবেলা টিফিন। তাইলে তাহলে তোরে তো কিছুই করতে হয় না, তবে কি করে এত নোংরা করিস? আরে দেখো দেখো ছেলের কাণ্ড, চাই ফেলা বাটি বালিশের তলায়। ভগবান, এই ছেলেই আমাকে একদিন মেরে ফেলবে গো। কি টেনশন, কি টেনশন। কতবার বলেছি খোকা বাবু, তোমার তো কেউ নাই, একেবারে একা, এবার একটা বিয়ে করো। আসে তো মাঝে মাঝে একটা সুন্দর পানা মেয়ে, তাকেই করো। তা না, এখন না, পরে হবে। আর কত পরে হবে? কি যেন নাম মেয়েটার? মিউ মিউ? না না, মিউ মিউ কি মানুষের নাম হয় নাকি? ও তো বেড়ালের নাম। হ্যাঁ, মনে পড়েছে গো, মনে পড়েছে। পিউ পিউ, হ্যাঁ হ্যাঁ পিউ, বেশ মেয়ে, আমার তো খুব পছন্দ। তো তাকেই বেকার, তোকে আর কে বারণ করেছে? ওই ফোন বাজে, এটাই মুশকিল। সারাদিন এনে বেজে যাবে, আর আমাকে কথা বলতে হবে, নাম লিখতে হবে। কি যে জ্বালাতন, কি বলবো। হ্যালো, কে? হ্যাঁ হ্যাঁ, এই বাড়ি। না না, সে তো এখন অফিস গেছে।
তা না তো কি, জোয়ান ছেলে কি বাড়িতে বসে থাকবে নাকি? নাম বলো, নাম বলো। কি পড়মো? এটা আবার কি নাম? পড়মো থেস? থেস না ঠেস? বাপরে, আর কি নাম ছিল না তোমার? হ্যাঁ হ্যাঁ, থাঙ্কু থাঙ্কু, জানি। এবার রাখো। তুমি রাখলে তবে তো পিপি আওয়াজ হবে। এই তো পিপি হচ্ছে। বাবা, খোকা বাবু আমারে বলেছে এই রকম আওয়াজ হলে জানবে সে ফোনটা রেখে দিয়েছে। যাক, এইবার টেবিলটা পরিষ্কার করে ফেলি। কি নোংরা করেছিস বাপ! আরে আরে, বই খাতা সব মাটিতে। আচ্ছা, তোর জন্য এত কে মাথা ঘামাবে বল দেখিনি? এই মাসে কি তোর চিরদিন থাকবে? ছেলেটা না ডাকে বড় সুন্দর। মাসি, একটু চা করে দাও না গো। তারপর আরেকটা কথা বলে, প্লিজ। তার মানে হলো দাও না গো, দাও না গো। বড় লোক কি ছেলে, একটু দেমাগ নেই গা। যাক, টেবিলটা তো হলো, এবার ঘরটা ঝাড় দিয়ে ফেলি। ফুল ঝাড়ুটা গেল কোথায়? কোনোদিন যদি ঠিক জায়গায় থাকে, প্রত্যেক দিন বলে দি বাবা ফুল ঝাড়ুটা খাটের তলায় রেখো, তো কে কার কথা শোনে? আচ্ছা, তোর ফুল ঝাড়ু দিয়ে কি কাজ বল দেখিনি? এই যে পেয়েছি। এই মরেছে, এ কি কাণ্ড! এ তো সেই মিউ মিউ এর ফটক। বাবা, কি সুন্দর চেহারা! কিন্তু এই ফটক এখানে কেন খাটের তলায়? কি করে এটা এখানে এলো বলতো দেখিনি? কি জানি বাবা। যাকে বাবা, যেখানে থাকো, এখন তো তোমার টেবিলে রাখি। সবই ভালো বাচ্চা, শুধু একটি প্রবলেম। আরে প্রবলেম গো প্রবলেম, মানে ওই ঝামেলা। মোটে শাড়ি পরে না, খালি ওই চুড়িদার। কেন, অত বড় মেয়ে, একটু শাড়ি পরতে পারিস না? এরপর যখন বিয়ে হবে তখন কি ওই পেন্টুলুন পরে বিয়ে করবি? কি জানি বাবা, এই দুম্বো দুম্বো মেয়েগুলো কেন যে শাড়ি না পরে চুড়িদার পরে, বুঝি না বাবু। ঘোর কলি। মোট কথা হলো, আমার খোকা বাবুর কেউ নাই, না বাপ, না মা, না ভাই, না বোন। এখন তুইও যদি খারাপ হোস তাহলে তো মহা বিপদ গো। ওই ওই আবার ফোন বাজে। মার ছাড়ু, মার ছাড়ু, দিন রাত শুধু ক্র্যাক 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 ক্র্যাক। আমি কাজ করবো না, তোদের বাজনা শুনবা? কে কে বলছো? খেয়েছে, এই যে হিন্দি বলে গো, সর্বনাশের মাথায় বাড়ি। আমি যে মোটে হিন্দি জানি না। क्या? না না, আমি ওসব জানতে নেই। কে? সুমিত্র বাবু? সে কে হ্যায়? এই বাড়িতে থাকता है? ओ बुझा है, हाँ हाँ, बाड़ी एले बोले देगा। तुमका नाम बोलो। কি? মহেশ্বর প্রসাদ? বাপরে, আর নাম नहीं है। না রে বাবা না, তোমাকে বলতা नहीं। আচ্ছা আচ্ছা, রাখো। ওই আবার কলিং বেল বাজে। বাবা গো, সবাই কি এই সময় আসবে? এ নিখ্যাত চিঠিওয়ালা। দাঁড়াও দাঁড়াও, আসছি। এ যে সে চিঠি নয় বাবা, নাম সই করলে তবে চিঠি পাবে। আমিও সই করে দিলুম, গোলাপি বালা দাসী। গো, আমি যে লেখতে পারি গো, 2 ক্লাস পড়েছি তো আমাদের গ্রামে। খোকা বাবুর কিন্তু পছন্দ নয়, বলবে দাসী আবার কি? খবরদার দাসী লাগবা না, দেবী দেবী লাগবা, গোলাপি দেবী। পাগল ছেলে, দাসী কি কখনো দেবী হয় রে বাবা? দাসী দাসী থাকে, দেবী হয় না। আচ্ছা, সারাদিন কত সিগারেট খাস বলতো দেখিনি তুই? শেষকালে একদিন টিপি হয়ে কেলেঙ্কারি হয়ে যাবে। আমার বাপটাও না অমন বিড়ি খেত দিন রাত্রির। কত বারণ করেছি তো বলতো, চুপ কর মুখ পুরি, পোড়া মুখে কথা কইতে লজ্জা করে না? পোড়া মুখে কেন জানো? জানো না বুঝি? আমারই তো শ্বশুর বাড়ি থেকে তাইরে দিচ্ছিল, ওই ছেলে পুলে হয়নি তো তাই। তা আমি কি করব? ভগবান যদি আমার মা ডাক না শোনায় তাহলে সেটা আমার দোষ বলো? কত করে বললাম আমার শাউরি রে, আমার স্বামী রে, তোমরা আমার তাড়াই দিও না। তা শুনলই না, দূর করে দিল। এলুম বাপের ঘরে, তো সেখানেও দিন রাত মুখ নাড়া।
বাপটাও দিন রাত নেশা করতে করতে একদিন কুট করে মরে গেল। মা তো আগেই গেছে। গো, তা এখন যদি দেখতে তোমরা আমার অবস্থা, ভাই আর ভাজে মিলে সে যে আমার কি দশা করলো। মনের দুঃখে চলে এলুম কলকাতা। এই বাড়ির কাজ, ও বাড়ির কাজ, কখনো মজুর, কখনো রাঁধুনি, কখনো আয়ের কাজ করতে করতে কত বছর চলে গেল। গোলাপি বালা দাসী কলকাতায় বাবুর বাড়ির ঝি হয়ে গেল। আবার ফোন বাজো বাজো, মনের আনন্দে বাজো, যত খুশি বাজো। বুড়া কপাল আমার, কি কুক করেছে এসেছিল এই বাড়িতে। হ্যাঁ, কে? আচ্ছা, তোমার কি কোনো সময় গমায় জ্ঞান নেই গা? ও মা, তুমি পিউ, কি আচুজি, আমি তো এতক্ষণ তোমার কথাই ভাবছিলুম গো। হ্যাঁ গো, ভাবছিলুম যে ওই বেশ সময়ও কি তুমি চুড়িদার পরবে নাকি। মা গো, শাড়ি পরলে তোমার খুব সুন্দর দেখাবে গো মা। যখন লাল বেনারসি পরে মাথায় ঘোমটা দেবে তখন তোমার খুব সুন্দর লাগবে গো মা। কি? না না, সে তো এখনো আসেনি, সকাল সকাল অফিস থেকে বেরিয়ে গেছে। তা হবে, আমি তো এই এলুম গো। হ্যাঁ গা পিউ, তোমার কি রাগ হয়েছে নাকি গো? না না, গলাটা যেন তোমার কেমন কেমন শোনাচ্ছে তো, তাই বলছি। তুমি কি খোকা বাবুর সঙ্গে ঝগড়া করেছো নাকি? না মানে ঝগড়া করো না, ওর তো কেউ নাই, বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। এখন তুমিও যদি ঝগড়া করো তাহলে বলো ছেলেটা যায় কোথায়? কি? না 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 মা, আমার ভুল হয়েছে, এইসব কথা আমার বলা উচিত হয় নাই। আমি বাড়ির ঝি, আমার কি এসব কথা বলা উচিত? খুব ভুল হয়ে গেছে, আর বলবো না মা, রাগ করুনি, আমারে মাফ করে দাও। কি বলবো খোকা বাবুকে? তোমারই যেন আর ফোন না করে। সে কি কেন মা? ও মা পিউ, কি হয়েছে মা? অপিউ ফোনটা রেখে দিল। যাকে, এবারে ঘরের কাজগুলো সেরে ফেলি। রান্নাঘরটা যে কি কুরুক্ষেত্র করে গেছে কে জানে। তারপরে কাপড় জামা পেন্টুলুন গুলো কেচে শুকোতে দিতে হবে। তারপর আবার বাবুর জন্য চা গরম করে ফেলাসে ঢেলে রাখতে হবে। আগে বলতুম গরম বোতল, তো খোকা বাবু আমার শেখায় গেছে ওটা ফেলাস। আরে বাবা, জানি জানি, আমিও দু একটা ইঞ্জিনি জানি গো। গুড, ব্যাড, বিউটিফুল, থ্যাংক ইউ বাবা। খোকা বাবু হয়তো আসার সময় গরম গরম তেলে ভাজা আর মুড়ি নিয়ে আসবে, চা দিয়ে খাবো দুজনে। কতবার বলেছি খোকা বাবু, বাড়িতে একটা টিভি আনো, একা একা ঘরের ভিতর কি লোকের ভালো লাগে? কিছুতেই শুনবে না, বলে ওসব টিভি টিভি আমার ভালো লাগে না মাসি, খুললেই শুধু ধাতাং 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 নাচ। তার চেয়ে আমি ঘরে বসে বই পড়বো, বাগান করবো, গান শুনবো। তুমি যাও ওই পাশের ঘরে গিয়ে টিভি দেখো। মিথ্যা কব না, আমি যাই। ওই যে মিনতি গো, ওর ঘরে টিভি আছে, তো সেইখানেই দেখি। অবশ্যই যদি ঠাকুরের সিনেমা হয়। দেখেছি তো কত, বাবা তারকনাথ, খুব ভালো বই। আরো দেখেছি সাবিত্রী সত্যবান, দক্ষযজ্ঞ, বেদের মেয়ে জোছনা, কি সুন্দর সুন্দর সব বই গো। একবার কি হলো জানো, জয় বাবা ফেলুনাথ বলে একটা সিনেমা আছে। আহা, আমি মনে করি ভগবানের সিনেমা। মনের আনন্দে আছি, নিশ্চয়ই ওই বাবা তারকনাথের মতো হবে বাবা ফেলুনাথ। ও গো আমার পোড়া কপাল, এ বাবা সে বাবা নয়, ঠাকুর বাবা নয়, এ তো সৌমিত্রর বই। ওরই নাম জয় বাবা ফেলুনাথ, শুধু এমনি সিনেমা। সৌমিত্র ভালো পাঠ করে, কিন্তু উত্তমের মতো নয় বলো। কি যে ভালো লাগতো। সকালে চলে গেল লোকটা। আরে তোমরা কি দেখছো? আমি কি চিরকালে পড়ি নাকি? আমারও যৌবন ছিল গো, এখন খুব উত্তমের বই দেখতাম। যাকে যাই বাবা, অনেক কথা হলো, এবার রান্নাঘরটা সারি গিয়ে। হ্যাঁ, আর তো কোথাও কাজ নেই, সকালবেলার সব কাজ। বিকালে আমি কোথাও কাজ করবো না, বিকালে শুধু খোকা বাবুর কাছে থাকবো, এখানেই খাবো, এখানেই শোবো। আবার পরদিন ওর জন্য চা করে রেখে কাজে বেরোবো। ও
ওই আবার ফোন বাজে। ওরে তোর গুষ্টির পায়ে পড়ি রে, এবার বাজনা থামা বাপু, তোরা কি আমারে মেরে ফেলাবি? আর তো পারি না। হ্যালো, কি কি হয়েছে? আচ্ছা তোমরা কি আমার একটু শান্তিতে থাকতে দেবা না? এ তো মহাজালা হলো। কি চুপ করে আছো কেন? কোথা থেকে বলছো? হাসপাতাল? কেন হাসপাতাল কেন? কার কি হয়েছে? কি সুমিত্র মানে আমাদের খোকা বাবু? হে ভগবান, এ কি হলো? খোকা বাবু ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছে? কি হলো হে ভগবান? বেশি লাগেনি? লোকেরা